ব্রিফিং এ স্বাভাবিকভাবেই আজকাল বাংলাদেশ প্রসঙ্গ আলোচিত হয়, প্রশ্ন ওঠে। আজকেও তিনটি প্রশ্ন ছিল। একটি অবশ্যই প্রশ্ন ছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কোন সুনিশ্চিত কোন সিদ্ধান্ত হয়েছে কি হয়নি। দ্বিতীয়ত, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলে তারেক রহমান ভারতে আসবেন না, এমন কোন শর্ত বাংলাদেশ আরোপ করেছে কিনা। তৃতীয়ত, বাংলাদেশে বর্তমানে যে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় এবং ডিজেল সংকট চলছে, এ বিষয়ে তারা ভারতের কাছে বাড়তি ডিজেল সাহায্য চেয়েছেন, সেক্ষেত্রে ভারত সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা। তিনটি প্রশ্নের উত্তরটি যেটা মুখপাত্র রণদীপ জয়সওয়াল যেটা জবাব দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হওয়ার পরেই তাকে দ্বিপাক্ষিক সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং তারপরেও আবার ব্রিক্স এর সভাপতি হিসাবে তিনি বিমস্টেকের সভাপতি তারেক রহমানকেও ব্রিক্স আউটরিচ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। যেটা সরকারিভাবে বলেছেন, আমরা দুটি আমন্ত্রণের পর আমরা এখন অপেক্ষা করছি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারা কিছু জানায় কিনা। কিন্তু আমরা অন্য সূত্রে, সরকারি সূত্রে বলতে পারেন যে জানতে পেরেছি যে তারেক রহমান আসন্ন ভারত সফরে, হ্যাঁ ওই শেখ হাসিনা প্রসঙ্গে ওটাতে কোনো জবাব দেননি মুখপাত্র। আর ডিজেল সংক্রান্ত বিষয়ে বলেছেন যে নিশ্চয়ই ডিজেল তো আজই বোধহয় বাংলাদেশে খবর হয়েছে 85,000 টন না কত ডিজেল পৌঁছেছে, যেটা আগের থেকে অনেক বেশি, তারা আরো বেশি চাইছেন। তারা বলেছে যে ডিজেলের অ্যাভেলেবিলিটি, প্রাপ্তি এবং তার উপরে ভারতের আভ্যন্তরীণ চাহিদা, এগুলো দেখেই তাদের জ্বালানি মন্ত্রক এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এবং এটাও ঘটনা যে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এখানে আসার পর জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তাতে বাংলাদেশকে বাড়তি ডিজেল দেওয়া যায় কিনা বিষয়ে আলাপ আলোচনাও করেছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও সাক্ষাৎ করেছেন, যদি আসন্ন সফর হয় তাহলে সেখানে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে। এখন যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে যেটা আমি সরকারি সূত্রে যেটা জেনেছি, নিশ্চিতভাবেই সেপ্টেম্বর মাস, কারণ 28শে আগস্ট থেকে ভারতের প্রধানমন্ত্রী তিনি সাংহাই কোঅপারেশনের বৈঠক এবং উজবেকিস্তানে যাবেন। তারপরে ফিরে আসার পর তার এখানে কিছু বেশ কিছু রাজ্যে সফরের ব্যাপার আছে, ফলে তারপরে ব্রিক্স এর সম্মেলন প্রস্তুতি শুরু হয়ে যাবে, ফলে সেপ্টেম্বরে তারপরে তৃতীয় সপ্তাহ থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশন, ফলে সেপ্টেম্বরটা খুব বিজি সময়। ফলে একমাত্র সম্ভাব্য সময় হচ্ছে এই প্রধানমন্ত্রীর বিদেশ সফরের আগেই, যেখানে ভারতের কিছু কিছু গণমাধ্যম তারা সম্ভাব্য কিছু তারিখ বলেছেন 21-22 যদি নাও হোক, কারণ বাংলাদেশের তো নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন 20 তারিখে, তার একটা শপথ গ্রহণ অনুষ্ঠানেরও হবে, সেই শপথ গ্রহণটা হয়ে যাওয়ার পরেও হয়তো তারেক রহমান আসতে পারেন। সেই জন্য তিনি হয়তো 21-22 থেকে 25-26-এর মধ্যে কোনো একটা সময়, তবে এটা ঘটনা দুদিনের বেশি থাকবেন না, দুদিনের জন্য সফর করবেন এবং একটা বড় ডেলিগেশনও আসতে পারে তার সঙ্গে। আমি এই কারণে বলছি যে আমি অন্য সূত্রে জানতে পেরেছি যে বাংলাদেশ হাই কমিশন তারেক রহমান এখানে কোন হোটেলে থাকবেন তার কিছু তারা ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা, যাচাই করা, কথাবার্তা বলা, সিকিউরিটি বিষয়, সেগুলো তারা দেখতে শুরু করেছে। ফলে মনে হচ্ছে যে ভিজিটটা হয়তো হওয়ার সম্ভাবনা একটা আছে, যদি না নতুন কোনো অঘটন ঘটে যায় এর মধ্যে আর কি। বলুন দাদা, গত সপ্তাহের আমাদের সবচেয়ে আগ্রহের জায়গা ছিল যে দীনেশ ত্রিবেদী তারেক রহমানের সঙ্গে দেখা করে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন, আবার সার্জিও গোর বাংলাদেশ থেকে ট্যুর করে গিয়ে তিনি ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে মিটিং করেছেন। এই দুইটা মিটিং এর ভেতরকার কোনো কিছু কি জানতে পেরেছেন কিনা, অথবা এই মিটিং গুলোর গুরুত্ব তাৎপর্য কি বলে আপনি মনে করেন? মানে আমাদের কাছে মনে হয় যে এখানে কি শেখ হাসিনা নিয়ে আলাপ টালাপ হয়েছে, এরকম প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে। দেখুন, একটা বিষয় তো ঠিকই যে ভারত সরকার মনে করেন যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ রাজনীতি হওয়া উচিত, এবং যে কারণে যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করে রাখা সেটা তারা সমর্থন করেন না। আমেরিকা এ ব্যাপারে খোলাখুলি কিছু বলেননি, কিন্তু যেহেতু সার্জিও গোর অন্তত দুবার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন, ফলে নিঃসন্দেহে বিষয়টা আলোচিত হয়ে থাকতে পারে। কিন্তু যে বিষয়টাতে একমত যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে বাংলাদেশে চীনের প্রভাব বৃদ্ধি, এটা নিয়ে কিন্তু ভারত এবং যুক্তরাষ্ট্র তারা কিন্তু দুটোই উদ্বিগ্ন, এবং তারা দুই রাষ্ট্রই মনে করে যে এই ব্যাপারে তারা সহমত, যেমন করে হোক বাংলাদেশকে হয়তো মানে চীন প্রভাব মুক্ত করার একটা উদ্যোগ নেওয়া উচিত। সেই উদ্যোগটা একমাত্র নিতে পারে ভারতই। ভারত নিতে পারে কিভাবে? ভারত সেক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যদি সরাসরি কোনো বৈঠক করেন, তাদের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস
যা যা প্রয়োজন এই মুহূর্তে, বাড়তি ডিজেল, আরো কিছু হয়তো চাহিদা থাকতে পারে, অন্যরকম কিছু, সেগুলো সবই হয়তো, বা আরেকটা জিনিস তারা চান যে দু দেশের মধ্যে ক্রিকেট সম্পর্ক পুনরায় স্থাপিত হোক, ভারত ও বাংলাদেশের মধ্যে টেস্ট বা একদিনের ম্যাচ এগুলো আবার শুরু হোক। সেই সমস্ত সিদ্ধান্তগুলোই কিন্তু হতে পারে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড তো একটা প্রস্তাব দিয়েই রেখেছে, কিন্তু সিদ্ধান্তটা রাজনৈতিক কারণে হচ্ছে না। আবার ধারণা প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এখানে আসেন একবার এবং কথা বলেন, সেখানে শেখ হাসিনা প্রসঙ্গটা কতটা আলোচিত হবে সেটা পরের বিষয়, কিন্তু সে ব্যাপারে তো মানে প্রকাশ্যে তো তারেক রহমান সরকারকে শেখ হাসিনা বিরোধী কথা বলতেই হবে, তা না হলে তার নিজের দেশে অসুবিধা হতে পারে, জামায়াত এবং এনসিপি অসুবিধা করতে পারে। কিন্তু আমার ধারণা যে সেই বিষয়টা ছাড়াই হয়তো আপাতভাবে একটা কোনো সহমত তৈরি করার একটা জায়গা হতে পারে। দেখুন, সমস্তটাই কিন্তু পর্যায়ক্রমে ধীরে একদিনের দুদিনের একটা সফরে দু দেশের মধ্যে যাবতীয় দ্বিপাক্ষিক সম্পর্ক বা জটিলতা সেগুলো সমাধান হয়ে যাবে, এটা আশা করাটা একটু বেশি হয়ে যাবে। আমার মনে হয় যেটা সাময়িকভাবে কিছু কিছু সমাধান হতে পারে। আর শেখ হাসিনা বলেছেন ডিসেম্বরে যাবে, ফলে সময় আছে হাতে এখন অনেক, পরবর্তী সময় আরো হয়তো আলাপ হয়। দু দেশের মধ্যে একটা সম্পর্ক বা আস্থার বাতাবরণ তৈরি হলে অনেক কিছু হয়তো তখন খোলাখুলি কথা বলা যেতে পারে। আপনি দাদা জঙ্গিবাদ নিয়েও অনেক সময় তো আপনার নজরে এসেছে জঙ্গিবাদ নিয়ে, এবং বাংলাদেশে কোনো কিছু জঙ্গিদের উত্থান যদি হয় সেটা ভারতের জন্য হুমকি। জাতিসংঘ গতকাল একটা প্রতিবেদনে বলেছে যে আল কায়েদা নেটওয়ার্ক আমাদের এই অঞ্চলে শক্তিশালী হচ্ছে এবং তারা বাংলাদেশেও ঘাঁটি গাড়ছে। আপনার কি মনে হয় যে এটা কি কোনো, যেমন আমরা জানি যে ইউএসএ একটা সময় আল কায়েদাকে পৃষ্ঠপোষকতা করেছে, ইন্টারন্যাশনাল কোনো খেলার পার্টিটা নাকি সত্যিকার অর্থেই ইউনুস আমলে জঙ্গিদের জন্য যে একটা উপযোগী সময় ছিল সেইটার বেস করে এখন এই অ্যাক্টিভিটিস গুলো জঙ্গিরা চালানোর সুযোগ পাচ্ছে? কি মনে হয় আপনার? আমার যেটা মূলত মনে হয়, দেখুন, আল কায়দাকে প্রশ্রয় দিলেও শেষ পর্যন্ত আল কায়দার শিকার হয়ে, জঙ্গিবাদের শিকার হয়েছিল আমেরিকা। 9/11 তো আমেরিকাই ঘটেছে না, সেটা তো ওসামা বিন লাদেনই ঘটিয়েছিল। ফলে তারা তো জঙ্গিবাদকে প্রশ্রয় দিলে জঙ্গিবাদ একদিন খেয়ে ফেলে, এটা খুব স্বাভাবিক সাধারণ তত্ত্ব। অনেকটা বলেন না যে বাঘের পিঠে চড়ার মতো, সে বাঘ একদিন খেয়ে ফেলবেই। যারাই বাঘের পিঠে চড়তে চায় তাদের বাঘ একদিন খেয়ে ফেলবে, শুধু বাঘের পিঠে না চড়াটাই বাঞ্ছনীয়, তাতে অসুবিধা হতে পারে অনেক। হ্যাঁ, রিপোর্টটা আমি দেখেছি না, আমি রিপোর্টের ভিত্তিতে প্রতিবেদনও লিখেছি। ওই রিপোর্টটার 18 নম্বর পাতায় বাংলাদেশ প্রসঙ্গে বলা আছে যে বাংলাদেশে আল কায়দা নেটওয়ার্ক তৈরি হচ্ছে, এবং বিশেষ করে ভারত, আর দুটো বিষয় আছে। এক হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক যখন নিবিড় হয় তখন এই উগ্র মৌলবাদীরা সেটা হতে দিতে চায় না। তো তার জন্য আজকে তো অনেক রকম তৎপরতাও লক্ষ্য করছি যে বাংলাদেশে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তান দিবস নাকি উদযাপিত হতে চলেছে, সেখানে কাওয়ালি অনুষ্ঠান নাকি হচ্ছে, এরকম একটা শুনেছি, আমি জানি না কতটা কি সত্য, সেটা পরে জানতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে জিন্নার হ্যাঁ, জন্মদিন পালন এবং দ্বিতীয়ত হচ্ছে, দেখুন, শেখ হাসিনাও ঘোষণা করেছেন যে তিনি ফিরবেন ডিসেম্বরে, তার উপরে একটা জঙ্গি হানা হতে পারে। সেসব কারণেই আল কায়দার যে গোষ্ঠীগুলি তারা এখন তার শাখা প্রশাখা বিস্তার করছেন, আর তার সমস্ত সুযোগ করে দিয়েছেন নোবেল শান্তিজয়ী পুরস্কার প্রাপ্য ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি সেই সময় জেল থেকে সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছেন এবং তাদের কোনো বিচার হবে না বলে অর্ডিন্যান্স জারি করেছেন। দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সরকারও যেটা মেনে চলছে। এবং সেই জঙ্গিদের যদি প্রশ্রয় দেন, জঙ্গিদের প্রশ্রয় এই কারণে, জঙ্গিদেরকে মনে হয়েছিল তারা তাদের শিল্ড বা আড়াল হিসেবে থাকবেন, তাদেরকে রক্ষা করবেন। সেই জঙ্গিদের কাজ তো সেই কারণেই তাদের জঙ্গিবাদ প্রশ্রয় বা হচ্ছে, এবং এটা জাতিসংঘের কাউন্টার টেরোরিজম যারা মনিটরিং করে, তদারকি করেন, তাদের দ্বিবার্ষিক রিপোর্ট। ফলে এই রিপোর্টটা দীর্ঘ রিপোর্টের সম্পূর্ণটাই আমি পড়েছি, দেখেছি। ফলে এটা উদ্বেগ, এবং তার সঙ্গে উল্লেখও করা হয়েছে যে কি বলে, এটা একটা নতুন সূত্র পাওয়া যাচ্ছে যে লালকেল্লাতে গত বছর যে হামলা হয়েছিল তাতে যারা ধরা পড়েছিল, বলা হচ্ছে সেটাও আল কায়দা, ভারতীয় উপমহাদেশের একটা নেটওয়ার্ক, এবং তার সেই সূত্রে অনেকে গ্রেপ্তারও হয়েছিল। তখন কিন্তু বাংলাদেশের ব্যাপারটা অতটা সহজে জোড়েনি, কিন্তু এই রিপোর্টটার পর কিন্তু বোঝা যাচ্ছে সেই আল কায়দা যদি ভারতেও এরকম নেটওয়ার্ক তৈরি করেন, এবং তারা বাংলাদেশেও যে নেটওয়ার্ক আছে, উভয় গোষ্ঠীর মধ্যে কোনো যোগসাযোগ হয়েছে কি হয়নি, এই বিষয়টা তো গোয়েন্দারা তদন্ত করছেন। যে কারণে সম্ভবত আমার নিজের ধারণা যে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং, যেটা বিশ্বের গোয়েন্দা বিভাগ তারা দেখেন, দায়িত্বে আছেন, তার প্রধানের নেতৃত্বে খুবই একটা ব্যতিক্রমী সফর ঘটেছে ঢাকাতে। এটা সম্ভবত জঙ্গিবাদ সম্পর্কে তাদেরকে অ্যালার্ট করার জন্য, সতর্ক করার জন্য। তারপরে আমরা দেখেছি
বাংলাদেশ সরকার নেমেছেন সেই তল্লাশি করতে, তাতে সাভারে বেশ বিস্ফোরক ধরা পড়েছে, সেগুলো বিস্ফোরণ ঘটিয়ে প্রশমন করতে গিয়ে দেখা গেছে গোটা এলাকা কেঁপে উঠেছে। তারপরে বরিশালে বিস্ফোরণ ঘটেছে। এই রিপোর্টগুলো তো সাধারণ বাংলাদেশের কাগজে প্রকাশিত হচ্ছে না, কিন্তু এগুলো তো সবই খবর পাওয়া যাচ্ছে। ফলে এটা তো একটা চিন্তার বিষয় তো আছেই। ফলে জঙ্গিবাদের ব্যাপারটাও একটা প্রবল চিন্তার সঙ্গে হয়তো দিল্লিতে এলে তারেক রহমান সরকার, যেটা তারেক রহমানের পক্ষেও বিপজ্জনক হতে পারে। ফলে তাকে হয়তো আরো বেশি আমাদের প্রধানমন্ত্রী সেক্ষেত্রে হয়তো বিস্তারিত তাকে তথ্য দিতে পারেন বলে মনে হয়। দাদা, একজন দর্শকের একটা প্রশ্ন, আমাদের দেশে দেখলাম অনেকেই এই কথাটা বলছে, জেএনজি আন্দোলনের পর গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন শের বাহাদুর, এই বিষয়ে আপনারা কি ভাবছেন? বাংলাদেশও কি সম্ভব? মানে বুঝতে অনেকে পারলাম না। না, আমি ঠিক বুঝলাম না। গ্রেফতারি নেপালে? পরোয়ানা মাথায়, জি, দেশে হ্যাঁ? ফিরেছেন জেএনজি আন্দোলনের পরে, তুলনা করতে যাচ্ছেন যে বাংলাদেশেও কি শেখ হাসিনা ফিরলে এইসব গ্রেফতারি পরোয়ানা সাজা টাজা স্থগিত হতে পারে কিনা? না দেখুন, এখন হওয়া তো উচিত। আপনি যদি বলেন তো হওয়া উচিত, নতুন করে বিচার হওয়া উচিত, কিন্তু তারা ক্রমাগত বলে যাচ্ছেন সেই আইসিটি ট্রাইব্যুনালের রায়কে ধরে নিয়েই যে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, দণ্ডপ্রাপ্ত যে বিচারটাই অত্যন্ত প্রহসন, সেটাকে ভিত্তিতে কি করে বলা যাবে? ফলে সেগুলো তো স্থগিত হয়ে নতুন বিচার হতে, তো তার মুখোমুখি হতে শেখ হাসিনার তো কোনো আপত্তি নেই, কিন্তু বিচারের মুখোমুখি হতেই চান, তাই না? সবশেষ দাদা একটা প্রসঙ্গ আপনার কাছে জানতে চাই। আমরা আগেই জানিয়েছি আজকে অনুষ্ঠানটা একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান করব। আপনার কথা সূত্র ধরেই বাংলাদেশে এনসিপির চিফ বলছে যে শেখ হাসিনার ইস্যু সমাধান না করে তারেক রহমানের ভারত সফর করা ঠিক হবে না। এনসিপি প্রেশার, নিশ্চয়ই জামাতেরও সে একই প্রেশার। দেখুন, এটা তো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। এখন এনসিপির কথা শুনে আমি তো বলেছি তারেক রহমান যদি না আসেন তাহলে জয়টা হবে এনসিপির আবার জামায়াতের, আর বিএনপির হবে পরাজয়। সেই নির্বাচিত সরকার, তার এত মানে একটা ব্রুট মেজরিটি আছে, সে যদি এই ধরনের কতগুলো অপাঙ্ক্তেয়, তো কতগুলো রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে তাদের দাবি যদি মেনে তিনি না আসেন, সেটা তাকে অনেক অসহায় মনে হবে। কিন্তু আমার মনে হয় সেটা তিনি করবেন না, এদেরকে উপেক্ষা করেই তিনি আসবেন। তিনি আসবেন বাংলাদেশের স্বার্থে আসবেন, বাংলাদেশের মানুষের স্বার্থেই আসবেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি